একটা ছোট্ট দেশ, কিন্তু পুরো পৃথিবীর চোখ সেখানে। এই দেশটার নাম হলো জিবুতি। আফ্রিকার সিং অঞ্চলে অবস্থিত এই দেশটা এতটাই গুরুত্বপূর্ণ যে বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলো এখানে তাদের সামরিক ঘাঁটি বানিয়েছে। কিন্তু প্রশ্ন হলো কেন? কারণ জিবুতির পাশে আছে বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথ। প্রতিদিন হাজার হাজার জাহাজ এই পথ দিয়ে পণ্য নিয়ে চলাচল করে। এই পথ নিয়ন্ত্রণ মানে পুরো বিশ্ব বাণিজ্যের উপর প্রভাব। আর শুধু কৌশলগত দিকেই নয়, প্রাকৃতিকেও জিবুতি একবারে আলাদা। এখানে আছে লেক এসাল, পৃথিবীর অন্যতম লবণাক্ত হ্রদ, যেখানে পানি এতটাই নোনতা যে মানুষ সহজেই ভেসে থাকতে পারে। আর আছে লেক অ্যাব, যেখানে মাটির ভেতর থেকে বের হয়ে এসেছে অদ্ভুত চিমনির মতো পাথরের গঠন, যা দেখতে একেবারে ভিন্ন গ্রহের মতো লাগে। তাহলে ভাবো, একদিকে মরুভূমি, অন্যদিকে আগ্নেয়গিরি চিহ্ন, আর মাঝখানে এমন একটি দেশ যার জন্য বিশ্ব রাজনীতি পর্যন্ত ঘুরে দাঁড়ায়। আজকের ভিডিওতে আমরা জানব কেন জিবুতি এত গুরুত্বপূর্ণ, কেন বড় বড় দেশ এখানে সামরিক ঘাঁটি বানায়, আর এই ছোট দেশের ভেতরে লুকিয়ে আছে কি কি অজানা রহস্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের তথ্যটা তোমাকে সত্যি অবাক করে দেবে। জিবুতির বর্তমান প্রেসিডেন্ট ইসমাইল ওমর গুল্লা, তার জীবন ও রাজনৈতিক ইতিহাস সংক্ষেপে আমি তোমাদেরকে এখন বলবো। জন্ম 1947 সালে জিবুতি শহর সিটি। তিনি জিবুতির দ্বিতীয় প্রেসিডেন্ট। 1999 সাল থেকে এখন পর্যন্ত ক্ষমতায় আছেন। রাজনৈতিক যাত্রা: গুল্লে প্রথমে তার চাচা জিবুতি প্রথম প্রেসিডেন্ট হাসান গুল্লের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তিনি দেশের গোয়েন্দা বিভাগে, সিকিউরিটি সার্ভিসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে শাসক দল পিপুল র্যালি ফর প্রোগ্রেস (আরপিপি) এর নেতৃত্বে আসেন। 1999 সালে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হন। এরপর একাধিকবার নির্বাচন জিতে ক্ষমতায় থাকেন। তার শাসনামলে সংবিধান পরিবর্তন করে প্রেসিডেন্টের মেয়াদ সীমা বাড়ানো হয়। জিবুতিকে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সামরিক ঘাঁটির দেশে পরিণত করেছেন। ইউনাইটেড স্টেট, চায়না, ফ্রান্স সহ অনেক দেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। দেশের অর্থনীতি মূলত বন্দর ও আন্তর্জাতিক বাণিজ্যের উপর নির্ভরশীল হয়েছে। বিরোধীরা অভিযোগ করে যে তার শাসন অনেকটা এককেন্দ্রিক। নির্বাচন নিয়ে অনেক সময় স্বচ্ছতা নিয়েও প্রশ্ন ওঠে। ইসমাইল ওমর গুল্লে হলেন এমন একজন নেতা যিনি ছোট্ট দেশ জিবুতিকে বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্রে নিয়ে এসেছেন। তার শাসন নিয়েও তর্ক বিতর্ক দুইটাই রয়েছে। ভাবত, একটা ছোট্ট দেশ, কিন্তু পুরো বিশ্বের বাণিজ্য তার উপর নির্ভর করছে। এই দেশটার নাম হলো জিবুতি। কেন এত গুরুত্বপূর্ণ? কারণ জিবুতির পাশে আছে এক ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সমুদ্র পথ। প্রতিদিন হাজার হাজার জাহাজ এই পথ দিয়ে যায়। বিশ্বের বড় অংশের তেল পরিবহন এখান দিয়েই যায়। ভাবো, যদি একদিন এই পথ বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ব অর্থনীতি কেঁপে উঠবে। আর এই কারণেই এখানে ঘাঁটি গড়েছে বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলো। ইউনাইটেড স্টেট, চায়না, ফ্রান্স সবাই চায় এই গুরুত্বপূর্ণ জায়গাটার নিয়ন্ত্রণ রাখতে। কিন্তু এখানেই শেষ না। জিবুতি হলো আফ্রিকার বাণিজ্যের দরজা। বিশেষ করে ইথিওপিয়া, যার নিজের কোনো সমুদ্রপথ নেই, তার প্রায় সব আমদানি রপ্তানি জিবুতির বন্দর দিয়ে হয়। তাই ছোট হলেও এই দেশটা আসলে বিশ্ব রাজনীতির এক বড় খেলার মাঠ। আফ্রিকার বাণিজ্যের দরজা, এই নামটা কেন দেওয়া হলো জিবুতিকে? প্রথমে জেনে রাখো, জিবুতি নিজে বড় অর্থনীতির দেশ না, কিন্তু এর অবস্থানই এটাকে অসাধারণ গুরুত্বপূর্ণ করে তুলেছে। আফ্রিকার একটি বড় দেশ ইথিওপিয়া, যার কোনো সমুদ্রপথ নেই, মানে তারা সরাসরি জাহাজে পণ্য আনতে বা পাঠাতে পারে না। তাহলে তারা কি করে? তারা পুরোপুরি নির্ভর করে জিবুতির বন্দরের ওপর। ইথিওপিয়ার প্রায় 90% আমদানি রপ্তানি হয় জিবুতির বন্দর দিয়ে। খাবার, জ্বালানি, শিল্পপণ্য সবকিছু এই পথেই আসে যায়। এখানেই শেষ না। জিবুতি এমন জায়গায় বসে আছে যেখান থেকে আফ্রিকার ভেতরে সহজে পণ্য ঢোকানো যায়।
তাই এটা শুধু ইথিওপিয়া না, পুরো অঞ্চলের জন্য এক ধরনের গেটওয়ে। আর এই কারণেই এখানে বড় বড় বন্দর তৈরি হয়েছে, রেল লাইন ও সড়ক পথ সরাসরি ইথিওপিয়ার সাথে যুক্ত। আন্তর্জাতিক ব্যবসা এখানে জমে উঠেছে। জিবুতি নিজে ছোট, কিন্তু আফ্রিকার ভেতরে পণ্য ঢোকার প্রধান দরজা হওয়ায় এটাই আফ্রিকার বাণিজ্যের দরজা। জিবুতি এখন এক কথায় আন্ডার কনস্ট্রাকশন দেশ, মানে দ্রুত উন্নয়ন আর বড় বড় প্রজেক্টে ভরপুর। কেন আর কি হচ্ছে সহজভাবে বুঝে নাও। জিবুতি এর সবচেয়ে বড় ফোকাস হলো বন্দর হওয়া। আধুনিক কন্টেইনার ও মালবাহী বন্দর, নতুন ফ্রি ট্রেড জোন তৈরি হচ্ছে, লক্ষ্য আফ্রিকার সবচেয়ে বড় ট্রানজিট হাব হওয়া। চীন এখানে বড় নিয়োগ করছে। রেল লাইন ও যোগাযোগ উন্নয়ন, ইথিওপিয়া এর সাথে সরাসরি রেল সংযোগ তৈরি করা হয়েছে। অ্যাডিস আবাবা থেকে জিবুতি পর্যন্ত আধুনিক রেল লাইন, পণ্য পরিবহন এখন অনেক দ্রুত ও সস্তা। স্মার্ট সিটি অবকাঠামো, নতুন আবাসন প্রকল্প, সড়ক, ব্রিজ, বিমানবন্দর উন্নয়ন, জিবুতি সিটিকে আধুনিক শহরে রূপান্তরের পরিকল্পনা। সরকার চায় এটাকে আফ্রিকার দুবাই বানাতে। বিদ্যুৎ ও জ্বালানি প্রকল্প, নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ, সোলার, জিওথার্মাল, ইথিওপিয়া থেকে বিদ্যুৎ আমদানি, লক্ষ্য সস্তা ও স্থায়ী বিদ্যুৎ। আন্তর্জাতিক বিনিয়োগ, সবচেয়ে বড় ভূমিকা চায়না। বেল্ট অ্যান্ড রোড ইন্টিগ্রেটেড এর অংশ হিসেবে উন্নয়ন। পাশাপাশি ইউনাইটেড স্টেট ও অন্যান্য দেশও আগ্রহী। কিছু চ্যালেঞ্জ, ঋণ অনেক বেড়ে যাচ্ছে, বিশেষ করে চীনের কাছে। ছোট দেশের জন্য বড় প্রকল্প ঝুঁকিপূর্ণ হতে পারে। রাজনৈতিক নিয়ন্ত্রণ নিয়ে সমালোচনাও রয়েছে। ভাবত একটা দেশ যেখানে আফ্রিকা আর আরব সংস্কৃতি একসাথে মিশে গেছে। এই দেশটার নাম হলো জিবুতি। জিবুতির সংস্কৃতি কেন এত ইউনিক? এখানে মূলত দুইটি জাতিগোষ্ঠী বাস করে, আফার ও ইসা সোমালি। তাদের নিজস্ব ভাষা, পোশাক আর ঐতিহ্য পুরো দেশটাকে দিয়েছে আলাদা পরিচয়। ভাষার কথাই ধরো, সরকারি ভাষা ফরাসি আর আরবি, কিন্তু সাধারণ মানুষ কথা বলে সোমালি আর আফার ভাষায়। ধর্মের দিক থেকে অধিকাংশ মানুষ মুসলিম, তাই তাদের জীবনযাপন, পোশাক, উৎসব সবকিছুতেই ইসলামী প্রভাব স্পষ্ট। খাবারের কথা শুনলে তো আরো মজা। ভাত, মাংস, মশলা, সাথে খেজুর আর গরম চা, একদম আরব স্টাইল। আর সবচেয়ে সুন্দর বিষয় কি জানো? পরিবারকে গুরুত্ব দেওয়া, বয়োজ্যেষ্ঠদের সম্মান করা। এই ছোট্ট দেশ আমাদের শেখায় ভিন্ন সংস্কৃতি একসাথে মিলেও কত সুন্দর হতে পারে। তাদের দেশে বিভিন্ন ধরনের খাবার রান্না করা হয়, যেগুলো আমি তোমাদেরকে এক একটি করে পরিচয় দিচ্ছি, চলো। জিবুতির সবচেয়ে পরিচিত খাবারগুলোর মধ্যে একটি হলো ফাহ ফা। এটা মূলত এক ধরনের মাংসের স্যুপ, সাধারণত ছাগল বা গরুর মাংস দিয়ে বানানো হয়। সাথে থাকে মশলা, পেঁয়াজ, টমেটো, ঝাল মশলা। সমুচা, তাদের থেকে আমাদের সমুচা আমাদের দেশে এসেছে। সর্বপ্রথম তাদের দেশেই সমুচাকে বানানো হতো এবং সেখান থেকে আমরা পেয়েছি। লাহো, এমন সুন্দর একটি পিঠা যা দেখলে তোমার মুখে জল চলে আসবে। সুতরাং ইথিওপিয়া এমন একটা দেশ যেখানে জনসাধারণ এত সুন্দরভাবে থাকে, যা দেখলে মানুষ তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। তাদের ভালোবাসা, তাদের একে অপরের সাথে ভালোবাসা, সম্মানবোধ, মা বাবাকে সম্মান, সংস্কৃতি, সেনাবাহিনীর শাসন ব্যবস্থা, সব কিছু একটা সুন্দর পরিকল্পনা ভিত্তিক একটি রাজ্য তাদেরকে তৈরি করেছে। এখন প্রশ্ন হলো, এই দেশগুলোতে কেন বড় বড় সামরিক ঘাঁটি করা হয়েছে? বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ থাকার কারণে, জিবুতি এর পাশে থাকার কারণে এখানে ইউরোপীয় বিভিন্ন দেশ এখানে ঘাঁটি করেছে। ইউরোপ এশিয়ার বাণিজ্য হয়, বিশ্বের বড় অংশের তেল ও পণ্য পরিবহন হয়। তাই যে পথ দিয়ে নিয়ন্ত্রণ হবে ওই পথে তারা প্রশাসনিক ব্যবস্থা করেছে। চেক পয়েন্ট নিয়ন্ত্রণ করা, এই জায়গা একটা চেক পয়েন্ট সংকীর্ণ গুরুত্বপূর্ণ পথ, খুব সহজে জাহাজ আটকানো বা নজরদারি করা যায়। তাই বড় দেশগুলো এখানে ঘাঁটি বসায়।
বড় দেশগুলোর ঘাঁটি কেন এখানে আছে? ইউনাইটেড স্টেট সন্ত্রাস বিরোধী ও সামুদ্রিক নজরদারি, ঐতিহাসিক উপনিবেশিক সম্পর্ক, বাণিজ্য, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যর নজরদারি। এই জায়গা থেকে সহজে দেখা যায় আফ্রিকার পূর্ব উপকূল, মধ্যপ্রাচ্যের কাছে সমুদ্রপথ, ভারত মহাসাগরের প্রবেশদ্বার। জিবুতিরও লাভ আছে। জিবুতি শুধু দেয় না, পায়ও। ঘাঁটি ভাড়া, বিদেশি বিনিয়োগ, অর্থনৈতিক উন্নয়ন। ইতিহাসে কয়েকটি সশস্ত্র গোষ্ঠী ও জলদস্যু চক্র সমুদ্রপথে জাহাজ দখল করে মুক্তিপণ আদায় করেছে। এটা মূলত পিআরসি নামে পরিচিত। সোমালি জলদস্যু সবচেয়ে বিখ্যাত উদাহরণ, সময়কাল প্রায় ২০০৫ থেকে ২০১২। এলাকা আফ্রিকার পূর্ব উপকূল, ভারত মহাসাগর। লক্ষ্য তেল ট্যাঙ্কার, কার্গো শিপ, ফিশিং ভেসেল। তারা জাহাজ দখল করে তারপর বড় অঙ্কের মুক্তিপণ চাইত, অনেক ক্ষেত্রে মিলিয়ন ডলার পর্যন্ত আদায় করত। এই কারণে জিবুতি ও আশেপাশের এলাকায় আন্তর্জাতিক নৌবাহিনী মোতায়েন করা হয়। নাইজেরিয়ার নাইজার ডেল্টা মিলিট্যান্টরা এলাকা, নাইজেরিয়ার ডেল্টা, উদ্দেশ্য তেল সম্পদ ও রাজনৈতিক দাবি। তারা তেল কোম্পানির জাহাজ বা নৌকাকে অপহরণ করত, এরপর তারা মুক্তিপণ আদায় করত। কিছু সময় রাজনৈতিক অস্থিরতার সময় ছোট আকারে অপহরণ হয়েছে, প্রধানত স্থানীয় জলদস্যু বা মিলিশিয়া গোষ্ঠী জড়িত ছিল। মালাক্কা প্রণালী, ইন্দোনেশিয়া, ফিলিপাইন অঞ্চলের কিছু গ্রুপ, তারা ছোট ছোট জাহাজ অপহরণ করে মালামাল ও মুক্তিপণ নিত। এই জন্য এখানে নিরাপদ করার জন্য বিভিন্ন দেশ এই দেশে সামরিক ঘাঁটি তৈরি করেছে, বিশেষ করে চীন, ইউনাইটেড স্টেট, তারপরে হলো ফরাসি। এরা এই দেশের ভিতরে সুন্দর ঘাঁটি তৈরি করেছে, যাতে করে কোনো মালামাল কেউ বন্ধক রেখে সেটাতে মুক্তিপণ আদায় করতে না চায়। তো বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।